নিজের বাড়ির পার্কিং লটে খুব নির্মমভাবে খুন হয় ইউনা নামের এক বিখ্যাত গায়িকা। পুলিশরা তদন্ত শুরু করলে আসামি হিসেবে গ্রেফতার করা হয় ইউনার নিজের মেয়েকে। তবে ইউনার স্বামী যে করেই হোক নিজের একমাত্র মেয়েকে বাঁচাতে চাইছিল, আর এর জন্যই সে এমন এক মাস্টার প্ল্যান তৈরি করে যা দেখলে রীতিমতো তুমি অবাক হয়ে যাবে। হিংসা, ঘৃণা আর এক বাবার ভালোবাসার কাছে সবকিছু ফিকে হয়ে যাওয়ার গল্প নিয়ে আজ হাজির হলাম হার্ড ব্ল্যাক এন্ড ডেড মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা মীরা নামের একটা মেয়েকে দেখি। মীরা তার ধনী বাবার একমাত্র সন্তান। মায়ের মৃত্যুর পর বাজে বন্ধুদের সাথে আড্ডা ও বাবার কাছ থেকে পাওয়া সময় স্বল্পতার কারণে মীরা বেশ অবাধ্য হয়ে গেছে। তবে আজ সে বাধ্য মেয়ের মতন রেডি হয়ে ইউনার নামের এক গায়িকার সাথে দেখা করতে এসেছে। ইউনা আসলে মীরার বাবার ফিয়ন্সে, আর এর জন্যই মীরার বাবা তাকে ইউনার সাথে পরিচিত হতে পাঠিয়েছে। মীরা প্রথমে কিছুটা ইতস্ত হয়ে ইউনার সাথে দেখা করে। তখন ইউনা জিজ্ঞেস করে, তোমার বাবা আসেনি? জবাবে সে জানায় বাবা অফিসের কাজে ব্যস্ত। এরপর তারা একে অপরের সাথে নানা বিষয়ে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পরেই তার বাবা মিস্টার টাইসন তার অফিসের সমস্ত কাজ করে তাদের সাথে দেখা করতে আসে। সে মীরাকে বলে, ভালোই হয়েছে তুমি আগে এসেছো, এতক্ষণ হয়তো একে অপরের সাথে তোমরা পরিচিত হয়ে গেছো। খুব শীঘ্রই আমরা একটা পরিবার হতে চলেছি, তাই এই মিটটা খুব দরকার ছিল। এই কথাটা শুনে মীরার মন খারাপ হয়ে যায়, কারণ সে মনে মনে কিছুতেই চাইছিল না যে তার বাবা ইউনাকে বিয়ে করুক। এভাবে চলতে থাকলে হঠাৎ মীরা লক্ষ্য করে ইউনার কাছে তার মায়ের লেখা একটা ডায়েরি রয়েছে। সে তাকে জিজ্ঞেস করে সেটা কোথায় পেয়েছে। যবে ইউনা কিছু বলার আগেই টাইসন বলে, এটা আমি তাকে দিয়েছি। তোমার মা তোমার সব পছন্দ অপছন্দ আর ছোটবেলার সব স্মৃতি এই ডায়েরিতে লিখে গেছে, তাই আমি তাকে এটা পড়তে দিয়েছি যাতে সে তোমাকে বুঝতে পারে। এই কথাটা শোনার পর মীরা এক বুক হতাশা নিয়ে বলে, মায়ের লেখা ডায়েরি পড়লেও কেউ মা হতে পারবে না। এই কথাটা ইউনার কাছেও বেশ ভারী মনে হয়। সে বুঝতে পারে মীরা তাকে ভালো চোখে দেখছে না, কিন্তু তারপরেও মীরা তাকে মা হিসেবে মেনে নেওয়ার পরে টাইসনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। মীরা তার নতুন মাকে মেনে নেওয়া তো দূরে থাক, এখন আরো বেশি সে ছন্নছাড়া হয়ে গেছে। তার পুরো জীবন এখন শুধু ক্লাব আর বন্ধু বান্ধবে আটকে আছে। এদিকে টাইসন ও ইউনা দুজনে দুজনকে এক ধাপ বেশি ভালোবাসতে শুরু করেছে। অন্যদিকে অবাধ্য মীরা ক্লাবে পার্টি করার সময় হঠাৎ তার ফোনে একটা ভিডিও আসে। এই ভিডিওটা মূলত তার নতুন মায়ের একটা এমএমএস। তবে মীরা ভিডিওটা দেখে আপসেট হওয়ার বদলে যেন উল্টো খুশি হয়ে যায়, কারণ এই ভিডিও দিয়ে সে এখন ব্ল্যাকমেল করে ইউনাকে তার বাবার কাছ থেকে সরিয়ে দেবে। আর এই কারণেই সে তৎক্ষণাৎ তাকে মেসেজ করে তার সাথে দেখা করতে বলে। ওই সময়টা ইউনা টাইসনের সাথেই ছিল। সে মীরার মেসেজের ব্যাপারটা টাইসনকে জানালে সে বলে, ফাইনালি আমার মেয়ে তোমার সাথে দেখা করতে চেয়েছে, এবার হয়তো সে আমাদের ব্যাপারটা বুঝবে। এদিকে মীরা ইউনার ভিডিও পাওয়ার আনন্দে বন্ধুদের সাথে অনেক বেশি ড্রিঙ্কস করে এবং একেবারে মাতাল হয়ে যায়। তখনই সেখানে ইউনা গেলে মীরার সাথে ইউনার কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ইউনা সেখান থেকে চলে আসে। কিন্তু পরের দৃশ্যে আমরা একটা গাড়িকে রাস্তা দিয়ে বেপরোয়াভাবে ড্রাইভ করতে দেখি। ট্রাফিক কন্ট্রোলার অফিস থেকে এটা দেখে সাথে সাথে গাড়ির মালিককে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়। এদিকে একটা নামকরা ল ফার্মের কয়েকজন উকিল তাদের রিসেন্ট কেস জেতার আনন্দে ক্লাবে আসে ড্রিঙ্কস করার জন্য। সেখানে পার্ক নামের এক উকিল উপস্থিত ছিল, তবে একটা কেস নিয়ে তাকে বেশ আপসেট দেখাচ্ছিল। আসলে এই কেসটা ছিল মীরার বাবা টাইসনের করা ব্যবসায়িক দুর্নীতির ব্যাপারে। কিন্তু টাইসনের পাওয়ারের কাছে হেরে পার্ক তার বিরুদ্ধে কোনো রকম তথ্যই সংগ্রহ করতে পারেনি। জমকালো আড্ডার মাঝেও তাই পার্ক হতাশায় ডুবে যাচ্ছিল। ঠিক তখনই তার আসার আলো হিসেবে টিভিতে একটা দুঃখজনক নিউজ দেখানো হয়, আর সেটা হচ্ছে বিখ্যাত গায়িকা ইউনার মৃত্যুর খবর। নিজের বাড়ির পার্কিং লটে খুন হয়েছে ইউনা। এই খবরটা রাতারাতি ছড়িয়ে পড়ে। পার্ক ভাবে এর পিছনে নিশ্চয়ই টাইসনের হাত রয়েছে, তাই সে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে পুলিশ ও ফরেনসিক টিম ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। পার্কের লটের একটা প্যারেক সজোরে ইউনার মাথায় ঢুকে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। পুলিশ প্রথমে এটাকে অ্যাক্সিডেন্ট ভাবলেও কন্ট্রোল রুম ও সিসিটিভি ক্যামেরার সকল ফুটেজ কেউ আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে ফেলেছে। আর এটা দেখেই তারা বুঝতে পারে এটা একটা সুপরিকল্পিত মার্ডার। এদিকে ঘটনাস্থলে গিয়ে এমন অবস্থা দেখে পার্ক নিজে আবারও হতাশ হয়। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে, আর সে পার্কিং লটে থাকা সকল গাড়ির ড্যাশ
ক্যামেরা চেক করতে শুরু করে, তবে দুঃখজনকভাবে ওই ক্যামেরাগুলোতেও স্পষ্ট কোনো ফুটেজ পাওয়া যায় না। এদিকে সিন শিফট হয় মীরার কাছে। আগের দিন রাতে রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য মীরাকে পুলিশ গ্রেফতার করে এনেছে। টাইসন এসে মীরাকে আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না, আমি তোমাকে এখান থেকে মুক্ত করবই, শুধু কাল রাতে ইউনা ও তোমার মাঝে কি হয়েছিল আমাকে সবটা খুলে বলো। মীরা তখন জানতো না যে ইউনা মারা গেছে, তাই সে তার বাবার উপরে প্রচন্ড রাগ নিয়ে বলে, আমি অনেক ড্রিঙ্কস করেছিলাম, তাই আমার কিচ্ছু মনে নেই। টাইসন বলে, ইউনা খুন হয়েছে মীরা। এই কথাটা শুনে সে স্তব্ধ হয়ে যায়। এদিকে ইউনার কেসের ইনভেস্টিগেশনের দরুন পুলিশ জানতে পারে মীরাই লাস্টবার ইউনাকে মেসেজ করে রেখেছিল, তাই তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে আসে। এখন টাইসন তার নিজের একমাত্র মেয়ের এমন পরিস্থিতি মেনে নিতে পারছিল না, তাই সে আর কথা না বাড়িয়ে সোজা ইউনার ফিউনারেলে চলে যায়। ফিউনারেলে তাকে বেশ দুঃখী দেখাচ্ছিল। সহধর্মিনীকে হারানোর পর ইউনাই তার জীবনের ভালোবাসা হয়ে এসেছিল, তবে সবার সামনে নিজেকে স্ট্রং দেখালেও বোর্ডে গিয়ে ইউনার কোট জড়িয়ে ধরে টাইসন হাউমাউ করে কেঁদে ওঠে। পরবর্তীতে টাইসন তার কোম্পানির জ্ঞানী লোকদের নিয়ে একটা মিটিং ডাকে। সেখানে সে কিভাবে মীরাকে উদ্ধার করা যায় এবং একই সাথে কোম্পানিকেও কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে আলোচনা করে। তখন টাইসনের অ্যাসিস্ট্যান্ট মীরার একটা ল্যাপটপ নিয়ে হাজির হয়। আসলে মীরা তার ল্যাপটপে প্রায় সময় একটা গেম খেলতো, যেখানে সে বারবার ব্রুটালি ইউয়ানকে খুন করত। এই গেমটা দেখে টাইসন এবার চমকে ওঠে, আর কোম্পানির ম্যানেজার জানায় এই গেম যদি পুলিশের হাতে চলে যায় তাহলে মীরাকেই খুনি হিসেবে গণ্য করে নেবে তারা, তাই যত দ্রুত সম্ভব এটাকে সরিয়ে ফেলতে হবে। টাইসন বলে, না, তার কোনো প্রয়োজন নেই, গেমটা আপলোড করে দাও, এতে করে আমাদের কোম্পানির মার্কেটিংও হয়ে যাবে আর শেয়ারের মূল্যও বৃদ্ধি পাবে। ম্যানেজার তো এই কথা শুনে প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ টাইসন এমন পরিস্থিতিতেও মেয়ের কথা চিন্তা না করে কোম্পানির কথা চিন্তা করছে। এরপর টাইসন মীরার পক্ষে লড়ার জন্য জয় নামের এক উকিলকে হায়ার করে, তবে সে চাইলেও অনেক ভালো নাম করা উকিল হায়ার করতে পারত, তবে সে হায়ার করে সম্পূর্ণ অদক্ষ আর নতুন চাকরিতে জয়েন করা জয়কে। জয় নিজেও আর্থিকভাবে বেশ অসচ্ছল ছিল, নিজের বোনের সকল পড়াশোনার খরচ বহন করা তার জন্য মুশকিল হয়ে পড়েছিল, তাই সে সাথে সাথেই এগ্রিমেন্ট পেপারে সাইন করে দেয়। পরের দিন জয় মীরার সাথে দেখা করতে পুলিশ স্টেশনে আসে। মীরা জয়কে দেখেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। জয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, সেদিন রাতে যা হয়েছিল আমাকে খুলে বলো। মীরা জানায়, আমি ইউয়ানকে ক্লাবে আসার জন্য মেসেজ করেছিলাম, এরপর আমি অনেক ড্রিঙ্কস করে ফেলি, তাই আর আমার কিছু মনে নেই। পরবর্তীতে জয় টাইসনের সাথে দেখা করতে যায়। টাইসন তাকে বলে, মীরা তোমাকে কি বলেছে আমার জানা নেই, তবে এতটুকু জেনে রাখো মীরা ইউয়ানকে প্রচন্ড রকমের ঘৃণা করত, এমনকি তার সাথে সম্পর্ক রাখার কারণে মীরা আমার সাথেও কথা বলতো না। এদিকে টাইসন ও জয় অফিস থেকে বের হতেই একদল মিডিয়ার লোক এসে তাদের ঘিরে ধরে। টাইসন মিডিয়ার লোকদের সামনে ভালো মানুষের মতো মুখ করে বলে, আমার মেয়ে নির্দোষ, আমি তার জন্য একজন দক্ষ উকিল হায়ার করেছি, আশা করি সত্যটা খুব দ্রুত সবার চোখের সামনে আসবে। এই কথা শুনে জয় প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ একটু আগেই তার কথা শুনে মনে হচ্ছিল যে সে মীরাকে বাঁচাতে চায় না। তবুও নিজের মধ্যে গাম্ভীর্য বজায় রেখে জয় মিডিয়াকে বলে, আমার উদ্দেশ্য হচ্ছে সত্য খুঁজে বের করা আর অপরাধীকে দ্রুতই ধরিয়ে দেওয়া। এদিকে ইনভেস্টিগেশন টিম তাদের ধারণা অনুযায়ী ইউনার মৃত্যু কিভাবে হয়েছিল তার একটা ভিজুয়াল ডেমো করে। ডেমো অনুযায়ী সেদিন ইউনা পার্কিং লটে দাঁড়িয়েছিল, তখনই তাকে কেউ গাড়ি ধাক্কা দিয়ে সজোরে বেরিয়ে যায়। ধাক্কায় ইউনা পিছনে পড়ে গেলে পিলারে আটকে থাকা পেরেক তার মাথায় ঢুকে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়। পরবর্তীতে আমরা জয়কে মীরার কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে দেখি, তবে তেমন কোনো তথ্য না পাওয়ার কারণে তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। জয়ের বোনও তাকে ইনভেস্টিগেশনের কাজে যথাসম্ভব সাহায্য করছিল। অন্যদিকে টাইসনের অ্যাসিস্ট্যান্ট জিয়ং গিল একটা শপের সামনে যায়। সেখানে গিয়ে সে রহস্যজনকভাবে শপের তালা ভাঙার চেষ্টা করে, তবে শপে থাকা সেন্সরের কারণে অ্যালার্ম বেজে উঠলে জিয়ং গিল দ্রুত সেখান থেকে চলে আসে এবং টাইসনকে কল করে বলে, আমি সেটা খুঁজে পাইনি। এই কথাটা শুনে টাইসনও চিন্তিত হয়ে যায়। এদিকে শপের ভিতরে থাকা কালো হুডি পরা একটা মিস্টেরিয়াস লোক এই সব কিছু তার হিডেন ক্যামেরায় অবজার্ভ করছিল। পরের দিন ইউনার কেসের হিয়ারিং শুরু হয়। সেখানে পার্ক নামে সরকারি পক্ষের উকিল মীরাকে জিজ্ঞেস করে, মিস মীরা, সেদিন রাতে ইউনার সাথে আসলে কি করেছিলেন আপনি? মীরা জানায়, আমি ইউনাকে দেখা করার জন্য মেসেজ করেছিলাম, কিন্তু এরপর ড্রিঙ্কস করার কারণে আমার আর কিছুই মনে নেই। পার্ক তখন রেগে গিয়ে বলে, মনে নেই নাকি ইচ্ছে করে মনে করতে চাইছেন না? কথাটা শুনে মীরা কাঁদতে শুরু করে।
চই তখন অবজেকশন জানিয়ে মীরাকে শান্ত করে। এরপর জিজ্ঞেস করে, সেদিন রাতে ড্রিঙ্কস করার পর কি তুমি নিজেই কার ড্রাইভ করেছিলে? মীরা জানায়, আমি ড্রিঙ্কস করলে সবসময় জিয়ংগিল আমাকে নিয়ে আসতো, তবে সেদিন রাত্রে জিয়ংগিল এসেছিল কিনা আমার তা মনে নেই। চই জাজকে বলে, মীরা সেদিন রাতে কি হয়েছিল তার কিছুই মনে নেই, শুধুমাত্র একটা মেসেজের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করলে সুনির্দিষ্ট বিচার হবে না। এই সবটা শুনে জাজ উভয় পক্ষের উকিলকে উপযুক্ত প্রমাণ নিয়ে পরবর্তী হিয়ারিং এ কোর্টে অ্যাটেন্ড করতে বলে। রাতে পার্ক সহ তার পুরো টিম এই কেসের তথ্যসমূহ নিয়ে ইনভেস্টিগেশন করতে বসে। পার্ক বলে, মৃত্যুর আগে শেষবার মীরা ইউয়ানকে মেসেজ করেছিল। সে ইউয়ানকে খুব ঘৃণা করত, তাই সে হয়তো ড্রিঙ্কস করে ইচ্ছাকৃতভাবে ইউয়ানকে গাড়ি ধাক্কা দিয়েছিল। তবে এই কথা কোর্ট বিশ্বাস করবে না, তাই আমাদের এটা বের করতে হবে যে সেদিন ক্লাবে মীরার সাথে ইউয়ানের কি কথা হয়েছিল। পার্কের এক টিমমেট সেদিন মীরার সাথে ক্লাবে উপস্থিত থাকা বন্ধুদের কিছু ছবি দেখায়। এবার সিন শিফট হয় পরবর্তী হিয়ারিং এর দিনে। পার্ক মীরার এক ফ্রেন্ডকে কাঠগড়ায় ডাকে। এরপর তাকে জিজ্ঞেস করে, সেদিন রাত্রে আপনি তো ক্লাবে উপস্থিত ছিলেন, মীরা ও ইউনার মাঝে সেদিন কি হয়েছিল তাকে আপনি বলতে পারেন? মীরার ফ্রেন্ড বলে, সেদিন মীরা ও ইউনা ওয়াশরুমের সামনে ঝগড়া করছিল, আমি ওয়াশরুমের ভিতর থেকে সবকিছুই শুনেছি। আসলে মীরা ইউয়ানকে তার কোনো এক গোপন ভিডিও দেখে ব্ল্যাকমেল করে তার বাবার জীবন থেকে সরে যেতে বলছিল। তবে ইউনা বলে, তুমি এজন্য আমাকে এখানে রেখেছো, আর আমি ভেবেছিলাম হয়তো তোমার মাঝে একটু হলেও সুবুদ্ধি উদয় হয়েছে। যাই হোক, তুমি এই ভিডিওটা টাইসনকে দেখাতে পারো, কারণ সে আগে থেকেই সবকিছু জানে। মীরা তখন তাচ্ছিল্য সুরে বলে, তোমার মতো খারাপ মহিলাকে আমার বাবা মেনে নিলেও আমি কখনো মা হিসেবে মেনে নেব না। এই কথাটা শুনে ইয়ন রেগে গিয়ে তাদের হাতাহাতি শুরু হয়। তখন টাইসনের অ্যাসিস্ট্যান্ট জিয়ং গিল এসে মীরাকে সামলে ইউয়ানকে সেখান থেকে পাঠিয়ে দেয়। সবটা শোনার পর পার্ক কোর্টে একটা স্টোন পেশ করে বলে, মীরার ফ্রেন্ড সব সত্য বলছে, কারণ সেদিন ইউয়ানের সাথে হাতাহাতির দরুন মীরার ড্রেস থেকে এটা খুলে পড়ে গিয়েছিল। এরপর পার্ক একটা জঘন্য কাজ করে, সেটা হচ্ছে কোর্টের সবার সামনে ইউয়ানের সেই অ্যাডাল্ট ভিডিওটা ফাঁস করে দেয়। এই দৃশ্য দেখে টাইসন অস্বস্তি হয়ে পড়ে, আর সেদিনের মতন হিয়ারিং শেষ হয়। বিকেলে টাইসন পার্কের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে বলে, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। পার্ক অবাক না হয়ে জিজ্ঞেস করে, কি অনুরোধ? টাইসন মাথা নিচু করে বলে, ইউয়ানের ভিডিওটা তুমি আদালতে পেশ করো না প্লিজ। তখন সে তাচ্ছিল্য সুরে বলে, আমি ভেবেছিলাম হয়তো তুমি তোমার মেয়ের জীবন ভিক্ষা চাইতে এসেছো, কিন্তু এখন দেখি মেয়ের চাইতে গার্লফ্রেন্ডের চিন্তা তোমার বেশি। টাইসন এই সব কথার কোনো উত্তর না দিয়ে চোয়ের সাথে দেখা করতে আসে। তবে চোই বলে সে এখনো মীরাকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো তথ্যই সংগ্রহ করতে পারেনি। যাই হোক, চোই বাসায় ফেরার সাথে সাথে তার বোন তাকে ইউনার ব্যাপারে সোশ্যাল মিডিয়ার পাওয়া একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। সেটা হচ্ছে কিছুদিন আগে জং মিউং নামের ইউনার এক পাগলা ফ্যান তার গাড়ি সহ বাসার নানা স্থানে হিডেন ক্যামেরা লাগিয়েছিল, যার মধ্যে সে সর্বদা ইউনের উপরে খেয়াল রাখত। তবে ইউনা এটা টের পেয়ে থানায় মামলা করলে পুলিশ ডং মিউকে গ্রেফতার করে। পরবর্তীতে ইউন তার ফ্যানকে ক্ষমা করে দিয়ে এই কেসটা তুলে নেয়। তবে ডং মিউং এর পরেও সবসময় ইউনার উপরে নজর রাখত, তাই তার কাছে গেলে হয়তো কোনো প্রমাণ পাওয়া যেতে পারে। এই কথাটা শুনে চই লাফিয়ে ওঠে। সে সাথে সাথে ডং মিউং এর সঙ্গে দেখা করতে তার শপে যায়। এটাই সেই শপ যেখানে কিছুদিন আগে আমরা টাইসনের অ্যাসিস্ট্যান্ট জিওলাংকে তালা ভাঙতে দেখেছিলাম। চই সেখানে দাঁড়িয়ে ডং মিউং এর দোকান খোলার অপেক্ষা করতে থাকে। তবে ডং মিউং কোথাও একটা বসে হিডেন ক্যামেরার মাধ্যমে চইকে দেখে আর দোকানে আসে না। বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। চই অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে বাসায় যাওয়ার জন্য রওনা হয়। চইকে চলে যেতে দেখে টাইসনের অ্যাসিস্ট্যান্ট জিয়ং গিল এসে তার গাড়ি দিয়ে ধাক্কা মেরে ডং মিউর দোকানের শাটার ভেঙে ফেলে ভিতরে প্রবেশ করে। এবার সবকিছু খোঁজাখুঁজির পর ফ্রিজের মধ্যে কিছু হার্ড ডিস্ক পেয়ে সেটাকে সে ব্যাগে ভরে নেয়। তখনই অ্যাক্সিডেন্টের আওয়াজ পেয়ে পাশে থাকা ট্রাফিক পুলিশ চলে আসলে ব্যাগ ফেলে জিয়ং গিলকে তাদের সাথে থানায় নিয়ে যেতে হয়। চই নিজেও তখন বেশি দূর যেতে পারেনি, তাই অ্যাক্সিডেন্টের আওয়াজ পেয়ে সে সেখানে জিয়ং গিলের গাড়ি দেখে বেশ অবাক হয়। পাশে সে ওই হার্ড ডিস্ক ভর্তি ব্যাগটা দেখে এবার সেটাকে সে সাথে করে নিয়ে আসে। কিছুক্ষণ পর ডং মিউ শপে এসে শপের এই অবস্থা দেখে দৌড়ে গিয়ে ফ্রিজ ওপেন করে, কিন্তু ফ্রিজে হার্ড ডিস্ক না পেয়ে নিরাশ হয়ে পিছনে ফিরে তাকাতেই দেখে সেখানে টাইসন বসে আছে। ডং মিউ বলে, তো এসব তুমি করেছো? আমার হার্ড ডিস্কও তুমি চুরি করিয়েছো তাই না? টাইসন জানায়, যদি আমি ওই হার্ড ডিস্ক পেয়ে যেতাম তাহলে এখনো এখানে বসে থাকতাম না। আমি জানি তোমার কাছে ইউনার খুনের ফুটেজ আছে, কারণ আমার লোকেরা পার্কিং লটে একটা হিডেন ক্যামেরা পেয়েছে। তাছাড়াও সেদিন কন্ট্রোল রুমে আগুন জ্বালিয়ে দেওয়াও তোমার কাজ ছিল, তাই আমাকে ওই ফুটেজটা দিয়ে দাও।
বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এই কথাটা শুনে ডং মিউং ভাবনায় পড়ে যায়। অন্যদিকে চই ও তার বোন এক এক করে সব হার্ড ডিস্কগুলোর ফুটেজ চেক করতে থাকে। লাকিলি তারা সেখানে খুনের দিনের ফুটেজও পায়, তবে সেটা ওপেন করে দেখে যে ফাইলটা আসলে ব্ল্যাঙ্ক। ফুটেজটা আগেই কেউ পেনড্রাইভে নিয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে চই বেশ হতাশ হয়ে যায়। এদিকে ডং মিউং টাইসনের কাছে শর্ত রাখে যে তাকে একদিনের জন্য ইউনার বাড়িতে থাকতে দিতে হবে, সাথে ইউনার আপকামিং অ্যালবাম রিলিজ না করে তাকে দিয়ে দিতে হবে, যাতে ইউনার এই গান সে ছাড়া আর কেউ শুনতে না পারে। এই সব অদ্ভুত কথাবার্তা শুনেও টাইসন তাতে রাজি হয়ে যায়। সে এবার নিয়ে যায় ইউনার বাড়িতে। সেখানে ডং মিউ পাগলের মতন ইউনার সমস্ত জিনিস ব্যবহার করে দেখছিল। তবে অ্যালবাম হাতে পাওয়ার পর ডং মিউং এর রূপ বদলে যায়। সে বলে, আমি ইউনার অনেক বড় ভক্ত, আমি তার জন্য নিজের জীবন দিতেও রাজি ছিলাম, যার ফলে তার খুনিকে তো আমি এত সহজে ছেড়ে দিতে পারবো না। এই সব বলে সে অ্যালবাম নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী হিয়ারিং এ পার্ক অথবা চই কেউই তেমন কোনো প্রমাণ পেশ করতে পারে না, তাই আদালত আবারও কয়েকদিনের জন্য মুলতবি ঘোষণা করা হয়। এরই মাঝে টাইসন চইকে একটা চিরকুট পাঠিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে সে চইকে কিছুদিনের জন্য তার ব্যবসায়িক কাজে থাইল্যান্ডে যাওয়ার কথা জানিয়েছিল। চিঠিটা পেয়ে চই বেশ অবাক হয়, কারণ টাইসনের মেয়ের এমন অবস্থায় সে কিভাবে থাইল্যান্ডে যেতে পারে। অন্যদিকে টাইসনকে দেখা যায় সে কোনো ব্যবসায়িক কাজে নয়, বরং থাইল্যান্ডে গিয়েছে বিভিন্ন ক্লাবে অযথায় সময় কাটাতে। ঠিক এর এক সপ্তাহ পর টাইসন আবার দেশে ফিরে আসে। এখন এই সব কিছুর মাঝে পার্ক একদিন চইকে দেখা করতে একটা রেস্টুরেন্টে ডাকে। সেখানে সে চইকে বলে, তুমি টাইসনের কেসটা ছেড়ে দাও, উনি মোটেও ভালো মানুষ নয়, নয়তো নিজের মেয়ের এই অবস্থায় কেউ থাইল্যান্ডে গিয়ে বসে থাকে। কথাটা শুনে চই নিজেও ভাবনায় পড়ে যায়। তার কাছে তখন টাইসনকেই এই সব কিছুর মাস্টার মাইন্ড মনে হতে থাকে। তবে পার্ক চলে যেতেই তার কাছে টাইসন আসে, আর সে তাকে এমন কিছু বলে যা শুনে চই আবারও ভাবনায় পড়ে যায়। টাইসন এখানে তাকে আসলে কি বলেছে এটা একটু পরে জানতে পারবো আমরা। অন্যদিকে পার্ক বাসায় ফিরতেই তার কাছে ডং মিউর কল আসে। ডং মিউ তাকে বলে, ইউনার খুনের ভিডিও আমার কাছে রয়েছে। এই কথাটা শুনতে পেয়ে পার্ক চমকে ওঠে, আর সিন শিফট হয় চইয়ের কাছে। চইকে তার বোন ডেকে দেখায় ডং মিউ এর হার্ড ডিস্কে একটা ফুটেজ পাওয়া গেছে, যেখানে ইউনা খুন হওয়ার আগে টাইসনের অ্যাসিস্ট্যান্ট জিওং গিলের সাথে তার কিছু একটা নিয়ে ঝগড়া হয়েছিল। এই ভিডিওটা দেখে তো চই পুরো শকড হয়ে যায়। পরবর্তী হিয়ারিং এর দিন চই সর্বপ্রথম জিওং গিলকে কাঠগড়ায় ডাকে। সে জিজ্ঞেস করে যে খুনের দিন জিওং গিল ইউনার সাথে দেখা হয়েছিল কিনা। জিওং গিল হাসূচক জবাব দেয়, এমনকি সে জানায় ইউনা ম্যামের মৃতদেহ তো আমি প্রথমে দেখেছি। চই তখন বলে, আপনার কি তার সাথে কোনো ঝামেলা হয়েছিল? জিওং গিল উত্তর দেয়, না, কিন্তু চই বলে, আপনি মিথ্যা বলছেন। সেদিনের খুনের কিছু মুহূর্ত আগে পার্ক লটে ইউনার সাথে আপনার ঝামেলা হয়েছিল, আমাদের কাছে এর একটা ফুটেজ আছে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় টাইসন সেদিন রেস্টুরেন্টে চইকে বলেছিল যে ইউয়ানকে সে সেদিন একটা দামি ঘড়ি উপহার দিয়েছিল, তবে তার লাশের কাছে সেটা পাওয়া যায়নি, অর্থাৎ সেটা চুরি হয়ে গেছে। তবে কয়েকদিন আগে চোর ওই ঘড়িটা বিক্রি করতে ভুলক্রমে সেই দোকানে যায় যেখান থেকে ওটা ক্রয় করা হয়েছিল, যার ফলে দোকানের মালিক টাইসনকে আগে থেকে চিন্তা বিধায় সে ফোন করে তার ঘড়িটার কথা জানায়। তবে চোরকে ধরার আগে চোর দোকান থেকে চলে গিয়েছিল। এরপর সিন প্রেজেন্টে আসলে চই টাইসনের সেদিনের কথা মাথায় রেখে জিজ্ঞেস করে যে আপনি কি বলতে পারবেন সেদিন আপনাদের ঝগড়া কি নিয়ে হয়েছিল? জিওংগিল চুপ করে থাকলে চই বলে, আমি বলছি, ইউনা সেদিন মীরার সাথে ঝগড়া করার পর ড্রিঙ্কস করে বাসায় ফিরছিল, তাকে আপনি ড্রপ করে দিয়েছিলেন। তবে ড্রিঙ্কস এর সুযোগ নিয়ে গাড়িতে বসে ইউনার কাছ থেকে ঘড়িটা আপনি চুরি করে নিয়েছেন। ইউনা গাড়ি থেকে নামার পরে আপনার চুরি ধরা পড়ে এবং এরপরে তার সাথে আপনার ঝামেলা হয়। আর এইসবের কিছু যেন টাইসন জানতে না পারে, তাই আপনি সেদিন নিজে ইউনাকে খুন করেছিলেন। এই কথা শুনে জিওংগিল রেগে গিয়ে বলে, হ্যাঁ, আমি খুন করেছি ইউনাকে, ওনার মতন মহিলা মরে যাওয়ায় ভালো। এই কথাটা শুনে জাস্ট চমকে ওঠে, আর এটাই প্রমাণ হয়ে যায় যে খুন মীরা নয়, বরং ডায়মন্ডের ঘড়ির লোভে জিওংগিল করেছে। তবে আদালত জিওংগিলের বিপক্ষে রায় দিতেই যাবে তার আগে পার্ক অবজেকশন জানিয়ে বলে, কোরিয়ায় এরকম অনেক কেস আছে যেখানে বড় মাপের মানুষেরা নিজেদের দোষ ঢাকতে নিজের অ্যাসিস্ট্যান্ট বা ড্রাইভারকে ফাঁসিয়ে দেয়। জিওংগিলকেও হয়তো সেভাবে ফাঁসানো হচ্ছে। তবে আমার কাছে আসল খুনের ভিডিও ফুটেজ আছে, আমার সাক্ষী কিছুক্ষণের মধ্যেই সেটা নিয়ে কোর্টে আসবে, তাই ভিডিও দেখার পর
তারপরে যেন আদালত তার রায় ঘোষণা করে। আসলে পার্ক এখানে জং মিউং এর কথাই বলছিল, আর আগের দিন রাতে জং মিউং পার্ককে এই ফুটেজ দেওয়ার জন্যই ফোন করেছিল। যা ফুটেজের কথা শুনে জিয়ং-গিল ও টাইসন দুজনেই উদ্বিগ্ন হয়ে পড়ে। কিছু সময়ের জন্য আদালত মুলতবি করা হয়, আর টাইসন চোয়ের কাছে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি জানো ফুটেজটা কে নিয়ে আসছে? আমাকে তাকে আটকাতেই হবে, নয়তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। টাইসনকে এতটা উদ্বিগ্ন দেখে চোই তার প্রতি সন্দেহের মাত্রা আরো বেড়ে যায়। কিছুক্ষণ পর জং মিউং ফুটেজ নিয়ে আসতেই টাইসন ও তার লোকজন তাকে গিয়ে আটকায়। টাইসন বলে, তোমাকে আমি বলেছিলাম ফুটেজটা আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমার সব শর্ত পূরণ করছিলাম, তাহলে তুমি কেন এই ফুটেজ নিয়ে এখন এখানে এসেছো? জং মিউং বলে, ইউনকে আমি অনেক ভালোবাসতাম, তার খুনিকে এভাবে আমি ছেড়ে দিতে পারি না। কথাটা শুনে টাইসন ও তার লোকরা মিলে জোর করে জং মিউং এর কাছ থেকে ফুটেজটা কেড়ে নিতে চায়, কিন্তু তখনই সেখানে চোই এসে পড়লে জং মিউং তার দিকে পেন ড্রাইভটা ছুঁড়ে মারে। চোই সেটা হাতে নিয়ে দৌড়াতেই টাইসন তাকে সেটা ফেরত দিতে বলে। চোই বলে, আপনি কেন এত চিন্তিত হচ্ছেন? এই ফুটেজে তো ড্রাইভারকে অপরাধী প্রমাণ করবে। কিন্তু টাইসন তবুও চোয়ের কাছ থেকে ফুটেজটা কেড়ে নেয় আর জং মিউংকে মেরে সেখান থেকে পাঠিয়ে দেয়। টাইসনের এমন রূপ দেখে চোই নিজেও হতবাক হয়ে যায়। এর কিছুক্ষণ পর আবারও হিয়ারিং শুরু হয়। জং মিউং তখনও এসে উপস্থিত না হওয়ার কারণে আদালত জিয়ং-গিলের বিপক্ষে রায় ঘোষণা করতে যায়, কিন্তু চোই এত ভালো মনেরও সৎ ছিল যে এই অন্যায় সে মেনে নিতে পারছিল না। তাই সে এবার পার্ককে সাহায্য করার কথা ভেবে পার্কিং লটে যা যা হয়েছিল সবটা পার্কে খুলে বলে। এই সব শুনে পার্ক তখনই জাজকে পার্কিং লটে সিসিটিভি ফুটেজ দেখায়। এখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে পার্কের সাক্ষী জং মিউং এসেছিল ঠিকই, তবে তাকে টাইসনের লোকেরা আদালতে ঢুকতেই দেয়নি। এমনকি ফুটেজটাও টাইসন ছিনিয়ে নিয়েছে। জাজ এবার টাইসনকে কাঠগড়ায় ডেকে ওই ফুটেজটা আদালতে পেশ করতে বলে। অগত্যা এক প্রকার বাধ্য হয়ে সে ফুটেজটা পার্কের হাতে তুলে দেয়। ফুটেজটা প্লে করতেই এমন এক ভয়ানক সত্য বেরিয়ে আসে যা তুমি কল্পনাও করতে পারবে না। ফুটেজে দেখানো হয় যে সেদিন ইয়োনা জিয়ং-গিলের সাথে ঝগড়া করার পর পার্কিং লটেই দাঁড়িয়েছিল, তখনই সেখানে একটা সাদা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এতে অবশ্য ইয়োনা সামান্য আঘাত পেলেও মারা যায়নি, কিন্তু এরপর গাড়ি থেকে স্বয়ং বেরিয়ে আসে টাইসন, আর সে ইয়োনার মাথায় প্যারাকের সাথে আঘাত করিয়ে সেখানে তাকে মেরে ফেলে। ভাইরে ভাই, তার মানে আসল খুনি আর কেউই নয়, আসল খুনি হচ্ছে তার নিজের স্বামী টাইসন। মুভির এই পর্যায়ে এসে এমন টুইস্ট সত্যি কল্পনা করছিলাম না। যাই হোক, মীরা তখন ড্রাঙ্কস অবস্থায় গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলে টাইসন তাকে গাড়িতে গিয়ে বসতে বলে। এবার এই ফুটেজটা দেখার পর চোই সহ সবাই অবাক হয়ে যায়। মীরা তো এই সব কিছু দেখার পর নিজের জ্ঞান হারিয়ে ফেলে। পার্ক টাইসনকে বলে, আপনি কেন ইয়নকে খুন করেছিলেন? জবাবে টাইসন চুপ থাকলেও পার্ক বলে, আমি বলছি কেন খুন করেছিলেন। সেদিন ইয়োনার অ্যাডাল্ট ভিডিওটা ভাইরাল হওয়ার পর সেটা কোনো ক্রমে আপনার কাছেও আসে। ইয়োনা মীরাকে বলেছিল যে আপনি নাকি সব জানেন, তবে আসল সত্যটা হচ্ছে আপনি এই ব্যাপারে আগে থেকে কিছুই জানতেন না। এমন এক ভিডিও দেখার পর রাগের মাথায় সেদিন আপনি তাকে খুন করেছিলেন। টাইসন এবারও কোনো কথা না বলে চুপ থাকে। এই সব কিছু দেখে আদালত তাকে এবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দেয়। পরের দিন চোই পার্কের কাছে গিয়ে এই কেস জয়ী হওয়ার জন্য শুভেচ্ছা জানায়। পার্ক বলে, কাগজ কলমে আমি জয়ী হলেও আসল জয়ী তো তুমি, কেননা তুমি নিজের ক্লায়েন্টের কথা চিন্তা না করলেও সৎ থেকেছো। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। হঠাৎ একদিন চোয়ের কাছে আবারও একটা অফার আসে, আর এটা হচ্ছে টাইসনের পক্ষে কেস লড়ার অফার। চোই বুঝতে পারে না যে এত কিছুর পরও টাইসন কেন তাকেই উকিল হিসেবে হায়ার করতে চাইছে। তাই সে পরের দিন টাইসনের সাথে দেখা করতে যায়। সে গিয়ে জিজ্ঞেস করে যে আমার কারণেই তো আজ আপনি জেলে, তাহলে কেন এখনো আমাকে আপনি হায়ার করতে চাইছেন? টাইসন এই কথার জবাব না দিয়ে চোইকে শুধু একটা ধন্যবাদ জানায়। এদিকে টাইসনের অ্যাসিস্ট্যান্ট জিয়ং-গিল মীরাকে একটা ছোট্ট ফ্ল্যাটে নিয়ে আসে। সে মীরাকে বলে, আজ থেকে তোমাকে এখানে থাকতে হবে এবং তোমার নিজের কাজও তোমাকেই করতে হবে। তোমার এখন জানা উচিত আসলে পৃথিবীটা কেমন। মীরার এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। সে জিয়ং-গিলকে প্রশ্ন করে, ইয়োনাকে কি বাবাই খুন করেছে? জিয়ং-গিল কথাটা শুনে থমকে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি এই প্রশ্ন করছো কেন? তখন মীরা কনফিডেন্টলি বলে, ওই ভিডিওতে বাবা যাকে মীরা বলেছে সে আমি নই, সে অন্য কেউ। আমাকে দয়া করে সত্যটা বলো। জিয়ং-গিল কোনো কথা না বলে মীরাকে একটা ফোন দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর মীরা ফোনটা ওপেন করে, কিন্তু সেখানে তেমন কিছু না পেয়ে
সে চোয়ের সাহায্য চাইতে যায়। চোই ফোনটা ওপেন করে সেখানে শুধুমাত্র একটা ছবি পায়, তাও এই ফুটেজটা কোন একটা গোডাউনের অস্পষ্ট ছবি। তারা সেই ছবির ডিটেলস চেক করলে গোডাউনের লোকেশন থাইল্যান্ডে শো করে। সামান্য একটা ক্লু পাওয়ার পর মীরা ও চোই পরের দিনই থাইল্যান্ডে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করে তারা সেই গোডাউনটাকেও বের করে ফেলে, কিন্তু সমস্যা হচ্ছে গোডাউনে তালা লাগানো। তখন মীরা জিয়ংগিলের দেওয়া ফোনের ব্যাক কভারে একটা চাবি পায়। এই চাবি দিয়ে তালা খুলে ভিতরে প্রবেশ করতে মীরা একদম হাউমাউ করে কেঁদে ওঠে। এছাড়াও চোইও এমন কিছু দেখতে পায় যা দেখে সে পুরোই শকড হয়ে পড়ে। তাই এক মুহূর্ত দেরি না করে দ্রুত তারা কোরিয়ায় ফিরে আসে টাইসনের সাথে দেখা করার জন্য। মীরা টাইসনকে জিজ্ঞেস করে, তুমি এমন কেন করলে বাবা? টাইসন বলে, আমি সবকিছুই হারিয়েছি, প্রথমে তোমার মা, এরপরে ইউয়ানকে। আমার জীবনে অনেক টাকা পয়সা থাকলেও একমাত্র মূল্যবান জিনিস হচ্ছ তুমি। আমি তোমাকে হারাতে চাই না, তাই আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। মীরা এই কথা শুনে প্রচন্ড কাঁদতে থাকে। আর এখানেই সব থেকে বড় টুইস্ট উন্মোচিত হয়। আসলে সেদিন সত্য পূরণের পর ডিং মিউং টাইসনকে আসল ফুটেজ দিয়েছিল। ওই ফুটেজ অনুযায়ী মীরাই ড্রাঙ্কস করে ইউয়ানকে গাড়ি চাপা দিয়ে খুন করেছে। টাইসন এমনিতে ইউয়ানের মৃত্যুতে ভেঙে পড়েছিল। এর মাঝে নিজের মেয়েকে হারানোর ভয় তাকে জেগে বসে। তাই সে একটা মাস্টার প্ল্যান করে। সে থাইল্যান্ডে গিয়ে একটা বড় গোডাউন ভাড়া করে ইউয়ানের পার্কিং লটের মতন হুবহু সেটআপ দেয়। এরপর ইউয়ানা ও মীরার মতন দেখতে দুজন অ্যাক্ট্রেসকে সাজিয়ে নিজে ইউয়ানকে খুন করার মিথ্যা ফুটেজ তৈরি করে। কিন্তু এই ফুটেজ ডিরেক্টলি কোর্টে দিলে তো সবাই সন্দেহ করত। তাই সে সবার সাথে একটা মাস্টার গেম খেলে। প্রথমে সে জিয়ংগিলের উপরে দোষ চাপায় এবং এমন নাটক করে যাতে সত্যটা সামনে আসলে তার অনেক সমস্যা হবে। এরপর ডং মিউংকে দিয়ে সে ওই মিথ্যা ফুটেজটা কোর্টে পাঠায়। পার্কিং লটেও সে ডং মিউংকে মারার নাটক এর জন্যই করেছিল যাতে কেউ সন্দেহ না করে। আর হয়ও ঠিক তাই, যাতে কেউ সন্দেহ না করেই তাকে অপরাধী ঘোষণা করে দেয়। টাইসনের মাস্টার প্ল্যানিং এর কারণে তার একমাত্র মেয়ে মীরা বেঁচে যায়। ভাইরে ভাই, টুইস্টের শেষ হয়ে যেন শেষ হলো না। আর এখানেই আমরা জানতে পারলাম আসল খুনি মীরা। তবে সে ড্রাঙ্ক অবস্থায় থাকার কারণে এই খুনটা কোনোভাবে ইচ্ছাকৃত ছিল না। এই সব কিছু জানার পর মীরা একদম ভেঙে পড়ে আর চোইও অনেক মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়। চোই তখন বুঝতে পারে যে টাইসন কেন তাকেই উকিল হিসেবে হায়ার করেছে। আসলে চোই যেন এই সব কিছুর বিরুদ্ধে আপিল করতে না পারে। অবশ্য চোই চাইলে পার্কে দিয়েও কেসটা রিওপেন করতে পারত, কিন্তু একজন বাবার তার মেয়ের প্রতি এমন গভীর ভালোবাসা দেখে চোই নিজেও এই সব কিছু গোপন রাখার সিদ্ধান্ত নেয়। আর ঠিক এভাবেই এক বাবার স্যাক্রিফাইসের মাধ্যমে এই মাস্টার মাইন্ড মুভিটার এখানেই শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।